রাসবিহারী বসুর বাড়িতে শৌচালয়, বিপ্লবীর বাড়ির পাশে শৌচালয় নিয়ে সরব বিজেপি। বিধানসভায় সরব পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। আরো একবার জানাবো, রাসবিহারী বসুর বাড়িতে শৌচালয়, বিপ্লবীর বাড়ির পাশে শৌচালয় নিয়ে সরব বিজেপি। বিধানসভায় সরব পূর্বস্থলীর উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত জানাবে এই বিষয়ে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আজকে বিধানসভাতে পর্যটন বাজেট নিয়ে আলোচনা পর্ব ছিল। সেই পর্যটন পর্ব নিয়ে আলোচনার মধ্যেই পূর্বস্থলীর উত্তরের যিনি বিধায়ক তিনি প্রসঙ্গের কথা উত্থাপন করেন এবং তিনি বলেন যে এরকম কি করে হতে পারে যে রাসবিহারী বসুর বাড়ির সঙ্গে এই ধরনের একটি গণ শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে, যথাযথভাবে তো সম্মান জানানো হচ্ছেই না এবং যেভাবে আচরণ করা হচ্ছে তার বক্তব্য যে পূর্বতন সরকারের আমলে বারবার বললো এই প্রসঙ্গ থেকে কোনো সুরাহা করতে পারা যায়নি এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে সেটা অত্যন্ত খারাপ একটি ঘটনার উদাহরণ হয়ে থাকবে এবং আমাদের রাজ্যে কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারা যায় না। এরপরেই হচ্ছে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, তিনি যেটা জানিয়েছেন যে অত্যন্ত গুরুতর এই অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে জেলা শাসকের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে হচ্ছে রিপোর্ট চাওয়া হয়েছে দপ্তরের তরফ থেকেও। এই রিপোর্ট খতিয়ে দেখে কি ব্যবস্থা নেওয়া হবে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধেও যে কোনো ছাড় থাকবে না, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে হচ্ছে রাজ্য সরকার, তা এদিনকে স্পষ্ট করে দিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বেশ, অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি শঙ্করবাবুকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15ই আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করো। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস সরকার করেনি, আর জনগণ আর ঈশ্বর তার বিচার করে দিয়েছে। এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। নির্দেশ অমান্যে ক্ষুব্ধ বিচারপতি। স্থগিতাদেশের পরেও বেআইনি নির্মাণ ভাঙার অভিযোগ। ভাটপাড়ার পুর প্রশাসক ও ওসির ভূমিকায় ক্ষুব্ধ আদালত। আরো একবার জানাবো, নির্দেশ অমান্যে বিচারপতি ক্ষুব্ধ। স্থগিতাদেশের পরেও বেআইনি নির্মাণ ভাঙার অভিযোগ। ভাটপাড়ার পুর প্রশাসক ও ওসির ভূমিকায় ক্ষুব্ধ আদালত। ব্যারাকপুরের এসডিওকে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানের নির্দেশ। রাজ্যের আইনের শাসন বজায় রাখতে হবে বলেন বিচারপতি। আদালতের উপর জনগণের বিশ্বাস নষ্ট হতে দেওয়া যাবে না। বিচারপতি রাজা বসু চৌধুরী কড়া বার্তা দেন। 31শে আগস্ট পর্যন্ত নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টে। আরো একবার জানাবো, নির্দেশ অমান্যে ক্ষুব্ধ বিচারপতি। স্থগিতাদেশের পরেও বেআইনি নির্মাণ ভাঙার অভিযোগ। ভাটপাড়ার পুর প্রশাসক ও ওসির ভূমিকায় আদালত রীতিমতো ক্ষুব্ধ। ব্যারাকপুরের এসডিওকে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। রাজ্যে আইনের শাসন বজায় রাখতে হবে বলেন বিচারপতি। আদালতের উপর জনগণের বিশ্বাস নষ্ট হতে দেওয়া যাবে না। বিচারপতি রাজা বসু চৌধুরীর কড়া বার্তা। 31শে আগস্ট পর্যন্ত নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টে। এবার একটা ছবি আপনাদের দেখাবো। জলের তোড়ে কাঠের সেতু ভেসে গেল। আসানসোলের বার্নপুরের ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। দামোদরের জলে 3টি অস্থায়ী সেতু রীতিমতো ভেসে গিয়েছে। দুই পাড়ের মধ্যে স্বাভাবিকভাবেই সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হয়েছে এবং যথারীতি সবচেয়ে বেশি সাফারার কারা? সাধারণ মানুষ। আরো বিস্তারিত দীপক জানাতে পারবে এ বিষয়ে। দীপক, প্রশাসন কি বলছে? পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি তো আশ্বাস দিয়েছেন। দীপক, শোনা যাচ্ছে?
না দেখো, একেবারে ভারী বৃষ্টির ফলে দামোদরের জলস্তর বাড়ে এবং জলস্তর বাড়ার ফলেই দুটি বাসের সাঁকো একেবারে জলের তরে ভেঙে যায় এবং বাঁকুড়ার একাংশ থেকে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। বাঁকুড়ার গ্রামীণ এলাকার বহু মানুষ, বেশ কয়েকটি গ্রামের মানুষ বার্নপুরের উপরে নির্ভর থাকে। তারা বার্নপুর কর্মক্ষেত্রে আসে, স্বাস্থ্যের পক্ষে তারা বার্নপুর আসে, এই সাঁকো ব্যবহার করে দীর্ঘদিন ধরে আসছিল। কিন্তু যেভাবে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং জলস্তর বাড়ায় দামোদরের, এই বাসের সাঁকো ভেঙে গেছে। এখন অস্থায়ীভাবে বিপজ্জনকভাবে একটি নৌকার মাধ্যমে এই পার থেকে ওই পার যাতায়াত করছে। জলস্তর বেশি থাকলে বা জলের স্তর বেশি থাকলে তখন কিন্তু নৌকাও চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বাঁকুড়ার সাথে যে পশ্চিম বর্ধমানে যোগাযোগ এই বাসের সাঁকোর মাধ্যমে হতো, সেই যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘুরপথে প্রায় 40 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে বাঁকুড়ার মানুষকে পশ্চিম বর্ধমানে, এবং পশ্চিম বর্ধমানের বার্নপুর অঞ্চলের মানুষদেরকেও বাঁকুড়া যেতে হলে 40 কিলোমিটার ঘুরপথে যাচ্ছে। অসুবিধা আমাদের যাওয়া আসার অসুবিধা। এখানে প্রতি বছর একটা টেম্পোরারি ব্রিজ হয়। টেম্পোরারি ব্রিজটা তো এই জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে জলের যে প্রেশার থাকে তাদের এটা ভেঙে যায়। তারপরে নৌকা দিয়ে ট্রাভেল করতে হয়, অনেক গাড়ি, অনেক প্যাসেঞ্জার, প্রচুর অসুবিধা হয় যাত্রীদের। আমরা তো চাইছি যে ব্রিজটা হয়ে গেলে সুবিধা হয়। সরকার আসার পরে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের ওপর ব্রিজ হচ্ছে। আমি নিজে সম্মানীয় আমাদের চিফ সেক্রেটারি সাহেবকে চিঠি পাঠিয়েছি। উনি পুরো বিষয়টা দেখে বাজেট করা, ডিপিআর করা, এই সব কিছু অলরেডি ফিজিবিলিটি হয়ে গেছে। সার্ভে যেটা বলে ওটা রাইটস থেকে করা হয়েছে, অলরেডি সেটা হয়ে গেছে। এখন ডিপিআর করে শুধু ওয়ার্ক অর্ডার বানানো বাকি রয়েছে। পাথর পাচার রুখতে পুলিশের অ্যাকশন। পুলিশের তাড়ায় নদীতে আটকে ট্রাক্টর। ঘিস নদী থেকে পাথর পাচারের অভিযোগ। জলপাইগুড়ির ওদলাবাড়িতে পুলিশি অভিযান। আরো বিস্তারিত রকি জানাবে এই বিষয়। রকি, আমরা দেখেছি যে এই জমানায়, বিজেপি জমানায় পুলিশ সব ক্ষেত্রেই একের পর এক অ্যাকশন নিতে পারে, এবার এই ছবিটাও ধরা পড়লো। একদম সোনিয়া, তুমি যেমনটা বললে, এই নতুন সরকারের জামানায় কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি অ্যাকশন মুডে রয়েছে। কারণ বিগত সরকারে শাসনকালে কিন্তু দেখা গিয়েছিল যে ডুয়ার্সের বিভিন্ন নদীতে সেল, লিজ, ঘিস প্রত্যেকটি নদীতেই কিন্তু অবাধে দিনে দুপুরে কিন্তু বালি পাথর পাচার হয়ে চলছিল। আমরা কিন্তু সেই খবর বারবার তুলে ধরছিলাম। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু বারবার পরিবেশ প্রেমীরা তুলে ধরেছিল। কিন্তু আজ দেখা গিয়েছে যেখানে যে ঘিস নদীতে অবৈধভাবে ট্রাক্টরে করে কিন্তু বালি পাথর তুলে সেটা পাচার করার চেষ্টা চালানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দা এমনটাই কিন্তু অভিযোগ করেছে। এরপর যখন মানবাজার থানার পুলিশ খবর পায়, সেখানে কিন্তু সরজমিনে তারা পৌঁছে যায় এবং সেই সময় সেই ট্রাক্টরটি কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় নদী পার হয়ে পালানোর চেষ্টা করলে অথই জলের মধ্যে কিন্তু সেই ট্রাক্টরটি আটকে পড়ে এবং সেই সময় কিন্তু ট্রাক্টরটি ডুবতে থাকে। সেই সময় চালক কোনো ক্রমে লাফিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। এরপর কিন্তু পুলিশ প্রশাসন সেই ট্রাক্টরটিকে আটক করেছে এবং ইতিমধ্যেই দুটি আত্মনির্ভর লাগিয়ে কিন্তু সেই ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এক কথায় বলা চলে, নতুন সরকারের আমলে পুলিশ প্রশাসন প্রায় প্রত্যেকটি ব্যাপারে কিন্তু অ্যাকশন মুডে রয়েছে এবং ডুয়ার্সে এক কথায় বলা চলে মাফিয়াদের, এই বালিপাথর মাফিয়াদের দৌরাত্ম অনেকটাই কমে গিয়েছে। সোনিয়া, বেশ। দেখাবো এবার অসমের ছবি আপনাদের। বন্যায় ভাসছে অসম। বন্যা বিপর্যয়ে কমপক্ষে 42 জনের প্রাণ চলে গেছে। গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 70 জনেরও বেশি মানুষ এখনো পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। শিবসাগর, নাজিরা, টিয়কে ভয়াবহ অবস্থা। 24 ঘন্টা উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ। বন্যায় 9 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। 1800-র বেশি গ্রাম রীতিমতো জলে ভাসছে। 25 জেলায় একেবারে বিপর্যস্ত পরিস্থিতি। আসামের ছবি আপনাদের দেখাচ্ছি। বন্যায় অসম রীতিমতো ভাসছে। বন্যা বিপর্যয়, সেখানে একের পর এক প্রাণ চলে যাচ্ছে, সে খবর সামনে আসছে। এখনো পর্যন্ত কমপক্ষে 42 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে। গত 24 ঘন্টার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে 10 জনের মৃত্যুর খবর এসেছে। বহু মানুষ যাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি, সেই সংখ্যাটা 70 জনের বেশি। শিবসাগর, নাজিরা, টিয়কে
ভয়াবহ অবস্থা, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ঠিক কি পরিস্থিতি অসমে এই মুহূর্তে। 24 ঘন্টা উদ্ধার কাজ চলছে, এনডিআরএফ কাজ করছে, এসডিআরএফ কাজ করছে। আর এই বন্যা পরিস্থিতিতে 9 লক্ষেরও বেশি মানুষ যারা ক্ষতিগ্রস্ত, ভাবুন তো, কারো মাথার উপর থেকে ছাদ চলে গেছে, কারো বাড়ি রীতিমতো ভেসে যাচ্ছে, যে ভয়াবহ পরিস্থিতি। 1800-র বেশি গ্রাম যেগুলো জলে ভাসছে, গোটা গোটা গ্রাম যদি জলে ভেসে যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে ভাবুন। 25 জেলা এরকম রয়েছে যেখানে পরিস্থিতি খুব বিপর্যস্ত অবস্থা। দেখুন, বন্যায় অসম রীতিমতো ভাসছে, উদ্ধার কাজ চলছে, বলছিলাম 24 ঘন্টা উদ্ধার কাজ চলছে, এনডিআরএফ কাজ করছে, এসডিআরএফ কাজ করছে। কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু পর্যন্ত জল, কোথাও যে গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে, ঠিক এরকম অবস্থা। চারিদিকে জল থই থই অবস্থা, বন্যা পরিস্থিতি। এই বন্যায় রীতিমতো অসম ভাসছে। 70 জনেরও বেশি মানুষ যাদের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি, কারো মাথার ওপর থেকে ছাদ চলে গেছে, কারো দোকান ভেসে যাচ্ছে, বাড়ি ভেসে যাচ্ছে। মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না। আরও একটা ছবি আপনাদের দেখাচ্ছি। ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পৌঁছে যান জোরহাটে, কারণ জোরহাটের পরিস্থিতিও খুব সাংঘাতিক। সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে, প্রত্যেক জায়গাতেই ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে সাধারণ মানুষকে রাখা হচ্ছে, কারণ বাড়ি ঘর সবকিছু তো জলে ভেসে যাচ্ছে। ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পৌঁছে যান, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। অসমের ছবিটা তো দেখছিলেন, এবার যদি গুজরাটের ছবি দেখাই, ভয়ঙ্কর। গুজরাটও ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, বন্যায় ভাসছে গুজরাট। একাধিক এলাকা, শহরে ঔরাঙ্গা নদীর জল ঢুকে গেছে, আর নদীর জলে গাড়ি বাড়ি ভাসছে, গাড়িগুলো ভেসে যাচ্ছে। কি অবস্থা দেখুন শুধু এই গুজরাটে, যেখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে গাড়ির ঠিক এরকম অবস্থা, ডুবো ডুবো অবস্থা, গাড়ি ডুবে যাচ্ছে। দক্ষিণ গুজরাটের ছবি দেখাচ্ছি, ঔরাঙ্গা নদীর জল যা শহরে ঢুকে রীতিমতো এই পরিস্থিতি। মেঘ ভাঙা বৃষ্টি, আর এই মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যায় ভাসছে গুজরাটের একাধিক এলাকা। শুধু কি অসম গুজরাট না, মহারাষ্ট্রের ছবি দেখুন, নাসিকের ভয়ানক অবস্থা। দুর্যোগে ভাসছে মহারাষ্ট্র। গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি হয়েছে, আর তাতে মহারাষ্ট্রের একাধিক এলাকায় ঠিক এরকম অবস্থা। মুম্বাই থেকে শুরু করে থানে, পালঘর, একাধিক এলাকা বিপর্যস্ত সাধারণ মানুষ। তারা বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন, কোথায় যাবেন। গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি মহারাষ্ট্রে। এবার বিধানসভায় পুরস্কার ও হাজিরা কাজ দেখে বেস্ট প্রাইজ রিপোর্ট তৈরি করতে একটি সংস্থাকে দায়িত্ব বিধানসভায় স্পিকারের তরফ থেকে আজ জানানো হয়েছে। এক্স্যাক্টলি ঠিক কি জানানো হয়েছে আরো একটু ডিটেইল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, রাজ্য বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ হচ্ছে যে সমস্ত নির্বাচিত বিধায়করা তাদের এলাকার বিভিন্ন ধরনের প্রশ্ন সরাসরি সেখানে মন্ত্রীকে করার সুযোগ পান, এবং রাজ্যের তরফ থেকে আগামী দিনে কি ধরনের বিষয় গ্রহণ করা হচ্ছে, কোন নয়া আইন নিয়ে আসা হচ্ছে তাও আলোচনা করার সুযোগ রাজ্য বিধানসভার অভ্যন্তরে থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে সংসদের মধ্যে রাজ্য বিধানসভাতে বেস্ট পারফরমেন্সকে খুঁজে বার করার চেষ্টা করবে রাজ্য বিধানসভা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কত প্রশ্ন করছেন, কত বিতর্ক সভায় অংশগ্রহণ করছেন, কতটা তিনি হাজির হচ্ছেন, সেই বিষয়গুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তুমি জানো যে বরাবরই অভিযোগ থাকে যে বিধানসভাতে যখন অধিবেশন চলে বহু ক্ষেত্রে বহু বিধায়করা অনুপস্থিত থাকেন, এবং আজকেও এই নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশই করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে বছরের শেষে বেস্ট পারফরমেন্সের পুরস্কার দেওয়া হবে। এই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা গোটা বিষয়টি সম্পর্কে দেখাশোনা করবে, এবং তাদের তরফ থেকে বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে যদি তিনি সেরা হবে তাকে এই পুরস্কার, তাহলে আগামী 5 বছরের জন্য 5 জন বা 5 বার কোন একটা নির্দিষ্ট ব্যক্তি হোক বা 5 জন হোক তারা এই ধরনের পুরস্কার পাবেন বলে উল্লেখ করেছেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ ঘোষ। বেশ,
কোচবিহারে ধৃত তৃণমূল নেতাকে ডিম, অভিজিৎ দে ভৌমিক, তাকে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল আর সে সময়ই ওঠে চোর চোর স্লোগানও। আরো বিস্তারিত শুভঙ্কর জানাবে। শুভঙ্কর, কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়। একটু জানতে চাইবো পুরনো কোন অভিযোগে এবং আজ যে পরিস্থিতি তৈরি হলো তাকে লক্ষ্য করে রীতিমতো ডিম ছোড়া হলো, চোর স্লোগানও উঠলো। দেখো, তোমাকে একেবারে জানিয়ে রাখি, গতকালই কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিককে শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্রেপ্তার করেছিল এবং তারপর আজ তাকে আদালতে তোলা হয়। এবং যখন আদালতে তোলা হয় দুপুরে, সেই সময় কিন্তু যথেষ্টই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকরা তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় এবং ডিম ছোড়ে। এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই ধরনের একটা গন্ডগোল হতে পারে বলে আগেই পুলিশ থানায় মোতায়েন ছিল, তবে বড় কোনো গন্ডগোল হয়নি। বেশ, অভিজিৎ দে ভৌমিক হিপ্পি, উনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন এবং বিধানসভা ইলেকশনের আগে বিধানসভা বর্তমান অধ্যক্ষ যিনি আছেন রথীন্দ্রনাথ বোস, তার প্রচারের গাড়ি উনি শীতলকুচিতে আটকেছেন, মাথাভাঙ্গায় আটকেছেন। তারপর উজ্জ্বল দরের বাড়ির সামনে যখন প্রচার করতে যাওয়া ছিল সেখানেও ওনার কনভয় আটকানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এর আগেও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি খাগড়াবাড়িতে ভিজিটে এসেছিলেন, সেই সময় ওনার উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছিল এবং সেই হামলার মাস্টারমাইন্ড একজন গ্রেফতার হয়েছে এবং হিপ্পি আরেকজন মাস্টারমাইন্ড। একে যে গ্রেফতার করা হয়েছে, একে যাতে সহজে ছাড়া না হয়